সাময়িকভাবে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতা ভোগ করবেন, এরকম একটা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে আমরা জানতে পারলাম এটা 2 মাসের জন্য এফেক্টিভ থাকবে এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে এই ক্ষমতা পেয়ে তারা কোন কোন আমাদের সিআরপিসির কোন কোন ধারা অনুযায়ী কি কি ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটা নিয়ে। বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনীর লাভ বা ক্ষতি কি সে নিয়ে আপনার কাছে শুনতে চাই। প্রশ্নটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যেই বিচারিক ক্ষমতা দেওয়া হলো সেটা রাজনৈতিক প্রভাবের সাথে আসলে প্রশ্নটা হচ্ছে দেশের সাথে। দেশের যেই বর্তমান অবস্থা এটা আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু এটা দেরিতে হলেও হয়েছে। বিকজ বাংলাদেশের এখনো 50% পুলিশ কিন্তু সক্রিয় না। তার মাঝখানে যারাও সক্রিয়তায় আনা হয়েছে তারাও কিন্তু আসলে সক্রিয় কিনা সেটা বুঝতে হবে, কারণ এই পুলিশের মাঝখানে একটা বিশাল অংশই কিন্তু গোপালী এবং আওয়ামী পুলিশের অংশ রয়ে গেছে। তাই এখন সামগ্রিকভাবে দেশ একটা ভয়ঙ্কর অবস্থা। এই জন্য এই বিচারিক ক্ষমতা অত্যন্ত জরুরি ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যাহারা দেখছেন ভিডিওটি এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো এই বিষয়টি জেনে গেছেন। তো সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া কি ঠিক হয়েছে? লাভ ক্ষতির হিসাব নিকাশ কি? এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমাদের সকলের অপরিচিত মুখ মেজর দেলোয়ার হোসেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেজর দেলোয়ার হোসেন তিনি কি বলল সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াকে কেন্দ্র করে, এই থেকে জনগণের কি লাভ হবে, কি ক্ষতি হবে, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া কি ঠিক হয়েছে কিনা, এ নিয়ে ইতিমধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা দেখব মেজর দেলোয়ার হোসেন কি বলল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতা ভোগ করবেন, এরকম একটা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে আমরা জানতে পারলাম এটা 2 মাসের জন্য এফেক্টিভ থাকবে এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে এই ক্ষমতা পেয়ে তারা কোন কোন আমাদের সিআরপিসির কোন কোন ধারা অনুযায়ী কি কি ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটা নিয়ে। বলা বাহুল্য এটা নিয়ে আমাদের অলরেডি 2 পক্ষের ডিবেট শুরু হয়েছে এবং এই ডিবেটটা শুধু প্রো সরকার লোকজন করছে তা না, আমরা যারা দীর্ঘদিন এই বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করতে যাদেরকে দেখেছি তাদের মধ্যেও দ্বিমতের স্কোপ দেখা যাচ্ছে, দ্বিমত দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আসলে এটাকে আমরা কিভাবে দেখব, কিভাবে দেখা উচিত হবে, যদি কিন্তু আছে কিনা, বা আমরা যদি এটা মেনে নেই তাহলে কি কি সতর্কতা সহ মেনে নেব, আর যদি মেনে না নেই কেন এটাকে মেনে নেব না সেটা নিয়ে আলাপ করতে চাই। প্রথম কথাটা হচ্ছে তারা এই ক্ষমতা পেয়ে কি কি করতে পারবেন আগে সেটা জানি, তারপর আমরা বিশ্লেষণ করতে সুবিধা হবে। এখানে বলা হয়েছে যে প্রজ্ঞাপনটা আছে, ঢাকা পোস্ট একটা চমৎকার রিপোর্টে দেখিয়েছে কি কি জিনিস করতে হয়। আমি সিআরপিসি বের করে পড়তে যাচ্ছিলাম তখন এটা পেলাম, রেডিমেড, ইটস ইজি, সহজে একত্র করে দেওয়া আছে। সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি 1998, 64, 65 ইত্যাদি কতগুলো ধারার কথা বলা হচ্ছে। তারা যেটা করেছেন তারা বের করেছেন কি কি আছে। আমি 64 পড়ি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো হেফাজতে রাখার ক্ষমতা। 65 বলছে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। আমি খুব অল্প করে শর্টলি বলি, না হয় অনেক বেশি সময় লেগে যাবে। 83, 84, 86 এগুলোকে বলা হচ্ছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। 95, 2 নথিপত্রিতের জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। 100 হচ্ছে ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা। 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা, সার্চ ওয়ারেন্টও জারি করতে পারে। 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 110 ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। 126 জামিন নিষ্পত্তি করার ক্ষমতা। 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদারের ক্ষমতা। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা, এটা হচ্ছে 128। 130 হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। তারা বেআইনি সমাবেশ তারা ঠেকানোর জন্য আদেশ দিতে পারে, বেসামরিক শক্তি এবং সামরিক শক্তিও ব্যবহার করতে পারে। 133 স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। 142 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। এছাড়া বলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 যে ক্ষমতা দেয়া হয়েছে সেটাও তাদের ক্ষেত্রে দেয়া যেতে পারে। তারপর নির্বাহী
ম্যাজিস্ট্রেট যে ধরনের ক্ষমতা পাবে, সেনাবাহিনীর কমিশনড অফিসাররা সেই ক্ষমতা পাবেন। এখন ডিবেটটা কোন জায়গায়? ডিবেটটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা প্রশাসনিক ক্ষমতা দেবো কিনা, এর মধ্যে কিছু বিচারিক ক্ষমতাও আছে। কারণ মোবাইল কোর্ট আসলে একটা বিচারের ব্যাপার, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন সমালোচনা করেছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা কোনোদিনও বিচার করার ক্ষমতা পেতে পারেন না, এটা অসাংবিধানিক। আমাদের বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের যে সংবিধানের আর্টিকেল 22 সেটার সাথে সরাসরি সাংঘর্ষিক, সুতরাং এটার প্রতিবাদ আমরা করেছি। এবং আমি অন্তত প্রাথমিকভাবে এই কথাটা বলে রাখতে চাই, সেনাবাহিনী যেন মোবাইল কোর্টের ক্ষমতাটা, এটা দেয়া আছে যেহেতু তাদের প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের যা যা ক্ষমতা তাই তারা পাবেন, সেই ক্ষেত্রে মোবাইল কোর্টের ক্ষমতাও তারা পাবেন, তারা এই ক্ষমতাটা যাতে ব্যবহার না করেন সেটা সবচেয়ে ভালো হবে। কিন্তু এখন তাদেরকে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা কেন দিতে হলো? আমরা জানি মিলিটারিকে এর মধ্যে যে ডিপ্লয় করা হয়েছে, বা শেখ হাসিনাও যখন তাদেরকে ডিপ্লয় করেছিলেন, সেটা হচ্ছে ইন অ্যাসিস্ট্যান্স টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা খেয়াল করব মিলিটারি যেখানেই গেছে, এমনকি এই গণ অভ্যুত্থানের সময় একটা জায়গায় গুলির আদেশ দিতে দেখা যায়, এবং সেখানেও একজন প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেনাবাহিনী গুলি করেছিল। তাহলে সেটা যেহেতু ছিল, তার মানে তাদের স্বাধীন সত্তা ছিল না, তারা তাদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। আমাদের মনে থাকার কথা, যখনই নির্বাচন আসে আমরা তখন একটা আলাপ অনেকে করতাম যে সেনাবাহিনী যদি ডিপ্লয় করতেই হয় সেটাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে করা উচিত। না হলে কি হচ্ছে, সরকারের ম্যাজিস্ট্রেটদের অধীনে যদি সেনাবাহিনী থাকে, সেই সেনাবাহিনী আদতে সরকার যা চাইবে তাই করবে। তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলেও যে সব স্বতঃস্ফূর্তভাবে করবে তা না, কিন্তু আমাদের পারসেপশন ছিল সেনাবাহিনী এই কাজটা এই দেশের পচে যাওয়া প্রশাসনের চাইতে মাচ বেটার করবে। সুতরাং এই দাবিটা কিন্তু আমরা একসময় করতাম, কিন্তু আজকে সেনাবাহিনীকে যখন এই ক্ষমতা দেওয়া হলো, সেটা নিয়ে কিছু প্রশ্ন কেউ কেউ করছেন, কিছু ভীতি কাউকে কাউকে তাড়া করছে। এখন কোন প্রেক্ষাপটে এটা দেওয়া হলো? আমি অন্তত বহুবার বলেছি, যেহেতু পুলিশ যথেষ্ট কার্যকরী হয়ে ওঠেনি, এবং পুলিশ কার্যকরী হয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে, মানে কাজ চালানোর মতো দক্ষতা এবং আত্মবিশ্বাস, পুলিশের মূল ল্যাক করছে আসলে আত্মবিশ্বাস, সেটা ফিরে আসতেও বেশ কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে দেশ একটা খুবই জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, সেই বিঘ্ন আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে, খুবই সম্ভাবনা আছে। এর মধ্যে আমরা যোগ করব, বাংলাদেশে হিন্দু টর্চার্ড হচ্ছে, এই ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা দেশের বাইরে থেকে হচ্ছে, দেশের ভেতরে থেকে হচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন। আমরা রোকেয়া প্রাচী এবং মাকসুদুল হকের কথা মনে করব, একজন বক্তব্য দিয়ে আরেকজন কলাম লিখে সেটা প্রকাশ করার চেষ্টা করছেন। দেশে উগ্র জঙ্গিবাদী, ইসলামী জঙ্গিবাদী দেশ দখল করে ফেলছে, এবং এই অভ্যুত্থান তারা ঘটিয়েছে, এই ন্যারেটিভ দেশের ভেতরে আছে, বাইরে থেকে ভারত করছে। এই প্রেক্ষাপটে সামনে দুর্গাপূজা আসছে, আমরা নিশ্চয়ই বুঝতে পারি এই পূজাতে কোনো অঘটন যদি ঘটে, সেই অঘটনটা কাকে বেনিফিশিয়ারি করবে। এখন সেনাবাহিনীকে আমরা যদি সিভিল ম্যাজিস্ট্রেসির, সিভিল প্রশাসনের অধীনে দেই, এর মধ্যেই অসংখ্য আওয়ামী লীগের নিযুক্ত লোকজন আছে, সুতরাং আমাদের জন্য খুব নিশ্চিন্ত থাকা খুব কঠিন। একই সাথে পুলিশও যদি যথেষ্ট ডিপ্লয় করা যায়, সেই পুলিশ কারা কেমন কিভাবে বিহেভ করবে, মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিনা, নানান প্রশ্ন আছে। সুতরাং এই সময় যদি মিলিটারি এই দায়িত্ব পালন করে, তার নিজে থেকে সে এই পদক্ষেপ নিতে পারে, সেটা অসাধারণ হবে। এবং শুধু সেই জায়গায় না, এর মধ্যেও দেশে নানা রকম অ্যাট্রসিটিস ঘটেছে, মাজার ভাঙা হয়েছে অনেকগুলো, প্রায় 50টা, বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে। শুধু সেটাই না, বিভিন্ন এলাকায় সেই পুরনো চাঁদাবাজি ফিরে এসছে, শুধু মানুষ বদল হয়েছে, পরিবহন সেক্টরে, ব্যবসায়, এমনকি ফুটপাতেও চাঁদাবাজি ফিরে এসছে, নানান নামে এসছে। আমার কথা হচ্ছে, যার নামেই ঘটুক না কেন, যেই ঘটাক না কেন, এটা কন্ট্রোল করার দায়িত্ব সরাসরি সরকারের, সুতরাং সরকারকে এটা করতে হবে। সুতরাং আমি আমার টেক বলছি, সেনাবাহিনীকে এই দায়িত্ব দেয়া, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া, আমি স্ট্রংলি সমর্থন করি, খুব স্ট্রংলি সমর্থন করি। কিন্তু একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে। আমরা নিশ্চয়ই জানি সেনাবাহিনীর আসলে পুলিশের কাজ বা ম্যাজিস্ট্রেটের কাজ করার জন্য সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হয় না। ঠিক এই পয়েন্টে আমি ইভেন র্যাবে, সশস্ত্র বাহিনী থেকে অফিসারদেরকে আনা, জওয়ানদেরকে আনার শক্ত ক্রিটিক করেছি দীর্ঘদিন। তার ট্রেনিং কোনোভাবে সেটা না, পুলিশও গুলি করে, সেনাবাহিনীও গুলি করে, কিন্তু দুজনে গুলি করার ধরন ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। যদি আমাদের দেশে পুলিশকে সেনাবাহিনীর মতোই শুট টু কিল করা হয়েছে, গুলি করে মেরে ফেলার জন্য, সেভাবেই ট্রেন করে ফেলা হয়েছিল, কিন্তু মানে পুলিশের কাছে কোনোভাবেই সেটা ছিল না। একই সাথে অপরাধ তদন্ত, অপরাধী খুঁজে বের করা, তাদের নেটওয়ার্কের হদিস পাওয়া, তাদের কিভাবে সবাই সবকিছু মেনটেন করে, সোর্স থাকা, এই কাজগুলো আসলে পুলিশের দায়িত্ব। এবং দীর্ঘদিন পুলিশ কাজ করে এই ঘটনাগুলো, তাই দক্ষতা তাদের অর্জন করতেছে, এবং তারা সেই দক্ষতা তাদের আছে। এবং তাত্ত্বিকভাবে অন্তত পুলিশের খুব যত সম্ভব কম বল প্রয়োগ করে সিচুয়েশন হ্যান্ডেল করার ট্রেনিং থাকার কথা। কিন্তু সেনাবাহিনী এই কাজের জন্য ট্রেন না, তার কাজ হচ্ছে শত্রুকে
মানে পুলিশ যাকে ফেস করে, শেখ হাসিনা বানিয়েছে জনগণকে পুলিশের শত্রু, কিন্তু জনগণ আসলে পুলিশের শত্রু ছিল না। পুলিশ ওই মাটির সন্তান, জনগণ ওই মাটির সন্তান। কখনো কখনো যদি প্রয়োজন হয় পুলিশ বল প্রয়োগ করে তাদেরকে নিবৃত্ত করবে, সেটাই ছিল কথা। কিন্তু সেনাবাহিনী হচ্ছে এক্সক্লুসিভলি শত্রুকে ফেস করার জন্য। আমাদের সেনাবাহিনী লাগবে একটা যুদ্ধে, সুতরাং সেনাবাহিনী তাকে ডিল করবে সর্বশক্তি দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে। সুতরাং সেনাবাহিনী যখন এই দেশের মানুষদের সাথে কাজ করতে আসবে, সিভিলিয়ানদের সাথে কাজ করতে আসবে, নিজ দেশের মানুষের সাথে কাজ করতে আসবে, তাদের খুবই সতর্ক থাকতে হবে। এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেল। একটা নিয়ে আমি আগেই ভিডিও করেছি এক্সক্লুসিভলি, সেটা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর 2 জন মানুষ সেনাবাহিনীর বা যৌথ বাহিনীর কাস্টাডিতে মারা গেছে। গতকালও আরেকজন মারা গেছে। ময়মনসিংহ যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু। আগের 2 জন আওয়ামী লীগের ছিল, এটা যুবদলের, সম্ভবত যুবদলের ছিল। আটক হওয়ার পর কাস্টাডিতে মারা গেছে। এই অভিযোগগুলো উঠতে পারে এবং এই ব্যাপারে যৌথ বাহিনীকে সেনাবাহিনীকে খুবই সতর্ক থাকতে হবে। আমরা এই বাংলাদেশে আর একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। আওয়ামী লীগেরও কারো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না, কারো উপরে কোনো অন্যায় চাই না। সুতরাং আমি আহ্বান জানাবো, তারা তাদের সর্বোচ্চ সহনশীলতা দেখাবেন, দেখিয়ে তারা এই জায়গাগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন যাতে একটা ঘটনাও না ঘটে। এটা শুধুমাত্র আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা এটা পছন্দ করি না, ব্যাপারটা এরকম না। বহুবার বলেছি বাংলাদেশের উপরে নজর আছে সারা পৃথিবীর। সুতরাং এই সময় তাদের সতর্কতা খুব জরুরি। এবং একটা দেশ অন্তত, ভারত, যদিও তারা এখন একটু ভিন্ন টোনে কথা বলছে, সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু এই ভিন্ন টোনে কথা বলুক না কেন, তারা সব সুযোগ সদ্ব্যবহার করার চেষ্টা করবে ফ্রম দের পার্ট। তারা তাদের এন্ড থেকে, তারা তাদের যত চ্যানেল আছে, তারা চেষ্টা করতেই পারে এগুলো সবকিছু বিভিন্ন গ্লোবালি ছড়িয়ে দেওয়ার জন্য। সতর্কতা খুবই জরুরি। শেষ কথা হচ্ছে, কেউ কেউ বলতে পারেন যে মিলিটারি এই ক্ষমতা পেলেই আমরা কি সেফ বোধ করব, পুলিশকে রিলাই করছি না, সিভিল ব্যুরোক্রেসিকে রিলাই করছি না, আমরা মিলিটারিকে কেন করবো? এই মিলিটারিও মোটা দাগে শেখ হাসিনার হাতেই তৈরি এবং এটাকেও ভেঙে ফেলার চেষ্টা তার দিক থেকে হয়েছে। যুক্তি আছে কথার, কিন্তু তারপরও এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হলো সেনাবাহিনী অতটা ধ্বংস করে ফেলা যায়নি যতটা সিভিল ব্যুরোক্রেসি এবং পুলিশকে ধ্বংস করা গেছে। কারণ সেনাবাহিনী প্রতিদিনের ক্ষমতায় থাকার জন্য কাজে লাগেনি। তার চাইতেও জরুরি কথা, সেনাবাহিনী একটা পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষা তারা পাশ করেছে। সেটা হলো এই গণঅভ্যুত্থানের সময় তাদেরকে ডিপ্লয় করার পর যখন শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়ে ম্যাসাকার করিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন, জাতির এই অত্যন্ত ক্রুশিয়াল সময় সেনাবাহিনী অত্যন্ত স্মার্ট ডিসিশন নিয়েছেন। সেনাবাহিনীর মধ্য পর্যায় থেকে নিচের পর্যায়ের যেসব অফিসার্স আছেন, কমিশনড অফিসার, নন কমিশনড অফিসার, জুনিয়র কমিশনড অফিসার, জওয়ানরা, তারা খুবই ভাইটাল রোল প্লে করেছেন এবং তারা প্রমাণ করেছেন তারা জনগণের সাথে আছেন। সুতরাং আমরা বিশ্বাস করি, আমি অন্তত ব্যক্তিগতভাবে ওই ঘটনার পর আমার দ্বিধা নেই যে তারা দায়িত্বে নামলে তারা এই কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন। সো আমরা আশা করব 2 মাসের মধ্যেই পরিস্থিতি যথেষ্ট কন্ট্রোলে আসবে এবং 2 মাসের একদিনও বেশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে না। এবং এই সময়ের মধ্যে পুলিশ এবং বেসামরিক প্রশাসনে প্রয়োজনীয় সংস্কার সরকার করে ফেলে সেটাকে রেডি করতে পারবে এবং তারপর থেকে তারা দায়িত্ব নিতে পারবে। তারপরে এটুকু বলে রাখা ভালো, যদি সেটা না নেওয়া যায়, সেনাবাহিনীর দায়িত্ব রাখা যাবে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাখা যাবে না, এই উন্নাসিকতা আমরা যাতে না দেখাই, তাদের হাতে সেই ক্ষমতাটা থাকুক। দেশের নিরাপত্তা সবকিছুর আগে। এই বিশেষ পরিস্থিতিতে আমাদের এটা সব সময় মাথায় রাখতে হবে। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে যে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী, লাভ বা ক্ষতি কি? তো এখানে আপনি কি মনে করেন সেটা বাংলাদেশের রাজনীতিতে কতটা ভালো হবে এবং খারাপ হতে পারে কিনা, সে নিয়ে আপনার কাছে শুনতে চাই। প্রশ্নটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে এই যে বিচারিক ক্ষমতা দেওয়া হলো, সেটা রাজনৈতিক প্রভাবের সাথে আসলে প্রশ্নটা হচ্ছে দেশের সাথে প্রভাব। দেশের যেই বর্তমান অবস্থা, এটা আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু এটা দেরিতে হলেও হয়েছে। বিকজ বাংলাদেশের এখনো 50% পুলিশ কিন্তু সক্রিয় না। তার মাঝখানে যারাও সক্রিয়তায় আনা হয়েছে তারাও কিন্তু আসলে সক্রিয় কিনা সেটা বুঝতে হবে। কারণ এই পুলিশের মাঝখানে একটা বিশাল অংশই কিন্তু গোপালী এবং আওয়ামী পুলিশের অংশ রয়ে গেছে। তাই এখন সামগ্রিকভাবে দেশ একটা ভয়ঙ্কর অবস্থায় আছে। এই জন্য এই বিচারিক ক্ষমতা অত্যন্ত জরুরি ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই বিচারিক ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য একটা উত্তম সময়, তাদের পুরনো গৌরবকে আবার জনগণের মনে ফিরিয়ে নিয়ে আসা, সেই আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার একটা অপূর্ব সুযোগ। তবে একটা বাস্তব জিনিস হচ্ছে যে কয়দিন গত 5ই আগস্ট থেকে বা তারও আগে থেকে সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল, সশস্ত্র বাহিনীর স্বৈরাচারী হাসিনার বসানো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে কিন্তু
দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং দেশপ্রেমিক সৈনিকরা কিন্তু কাজ করতে পারছিল না ঠিক মতো। এবং এই বিচারিক ক্ষমতা দেওয়ার পরেও আমাদের উদ্যোগী দেশপ্রেমিক সাহসী অফিসাররা এবং কি বলে সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যরা কিন্তু কাজ করতে চাইবে। কিন্তু আমার সন্দেহ হাসিনা রেখে যাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এখনো সকল কমান্ডে, ডিভিশন কমান্ডে বিভিন্ন জায়গায় রয়ে গেছে, তারা তাদেরকে কতটুকু সক্রিয়ভাবে কাজ করতে দিবে সেটা আমার সন্দেহ। কিন্তু আমি মনে করি এটা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসারদের জন্য একটা অপূর্ব সুযোগ। তবে আমার কিছু কনসার্নও আছে। সেটা হলো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখনো কখনো বিচারিক ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়নি, এই প্রথমবার। তার মানে কি? তার মানে এই যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা একটা জাজ বা বিচারকের ক্ষমতা, এই ক্ষমতাটা সম্পর্কে আমি জানি না এনডিসিতে বা এডব্লিউসিতে বা কোনো জায়গায় বিষয় আছে কিনা, পড়ানো হয় কিনা। যদি পড়ানো হয়েও থাকে তাহলে শুধুমাত্র সেটা সিনিয়র অফিসারদের জন্য। কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করবে, যেসব ইয়াং অফিসাররা, তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই বললেই চলে। তাই সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনা প্রধানের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব হচ্ছে অতি দ্রুত 2 দিনের জন্য হলেও বিভিন্ন ডিভিশনে, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে বা ফরমেশনে তাদের জন্য একটা ট্রেনিং কর্মসূচি বা প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, এই দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে। যে ম্যাজিস্ট্রেসিতে এবং বিচারিক এই ক্ষমতায় তাদের করণীয় কি, ডুজ এন্ড ডোন্টস, তারা কি করা উচিত এবং কি করা উচিত না, এই ব্যাপারে তাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে তারপরে মাঠে নামানো উচিত। আর নয়তো কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে, ভালো একটা নিয়ে মাঠে নামার পরেও কিন্তু সেটা ক্ষুণ্ণ হতে পারে, নষ্ট হতে পারে। এবং সবসময় মনে রাখতে হবে এই অপূর্ব সুন্দর প্রয়াসকে, চেষ্টাকে নষ্ট করার জন্য কিন্তু একটা সশস্ত্র বাহিনীতে এবং বাইরে একটা, এবং ভারতের রয়ের সহযোগিতায় একটা বিশাল বিরোধী দল কাজ করছে এবং করবে। এমন এমন কিছু কাজ করবে যেই কাজটা করে সশস্ত্র বাহিনীর উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত 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 সাবধান থাকতে হবে। যেটা আমি গত প্রায় মাসখানেক ধরে বলে আসছি, নিরাপত্তার কথা, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আমি কথাগুলো বলে আসছি। এই বিষয়টা কিন্তু তারই একটা অত্যন্ত সম্পর্কিত একটা অংশ। তাই এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। এবং আমরা, সরি উত্তরটা লম্বা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বলতে হচ্ছে আমাকে। একই সাথে সশস্ত্র বাহিনীকে এই বিচারিক ক্ষমতা দিয়ে এমন একটা সময় নামানো হচ্ছে যখন আগামী 2টা মাস বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা সময়। কি জন্য স্পর্শকাতর সময়? ভারত যখন উঠে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার জন্য এবং ধ্বংস করার জন্য উঠে পড়ে বাহ্যিক এবং বাহির দেশ থেকে এবং আভ্যন্তরীণভাবে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, অর্থ, জনশক্তি এবং সকল প্রকার ষড়যন্ত্র নিয়ে, ঠিক এমন একটা সময় অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা, আবার নভেম্বর মাসে কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন। তার মানে কি দাঁড়ালো? এটা যদি আমরা অল্প করে বিশ্লেষণ করি, যেটা কোনো ঘটনা না হতেই আওয়ামী লীগ এবং ভারতের মিলে বিভিন্ন মন্দিরে আক্রমণ করছে, হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে, তা নিয়ে ওই দিক দিয়ে আবার ভারতেই কিছু বাংলাদেশে কিছু দেশদ্রোহী লেলিয়ে দিয়েছে, যারা গত 15 বছর কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই। হিন্দুদের উপর আওয়ামী লীগ এত অত্যাচার করেছে। আমি আগের ভিডিওতে বলেছি, সারা পৃথিবীর সামনে ভিডিও ক্যামেরায় ধারণকৃত বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তারপরেও কিন্তু কোনোদিন 10টা হিন্দু রাস্তায় নেমে তার জন্য বিচার চায় নাই বা আন্দোলন করে নাই। কিন্তু যখন বাংলাদেশের এরকম একটা ক্রান্তি লগ্নে এই দেশের দায়ভারকে, এই দেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে একটা উপদেষ্টা সরকারকে বসানো হয়েছে, ঠিক তখনই দেশে অশান্তি সৃষ্টি করতে ভারতের পক্ষ হয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে আমরা কিছু উচ্ছৃঙ্খল তথাকথিত হিন্দু ভারতের রয়্যাল লোককে দেখছি, তারা ভারতের প্ররোচনায় বাংলাদেশ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এবং আমরা ইদানিং দেখেছি যে ভারতের রয়ের এক গোয়েন্দা, এক তথাকথিত হিন্দু ব্যক্তি কিন্তু হিন্দুদের প্রতিমা ধ্বংস করতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে। একদম স্পষ্ট উদাহরণ। এটা নিয়ে কিন্তু ওই সব তথাকথিত আন্দোলনরত হিন্দু নেতাদের কোনো বক্তব্য শুনবেন না। যেখানে স্বর্ণা দাস স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনে সীমান্ত যাচ্ছিল, যেটা এলাকাবাসী সীমান্তবাসীরা সাধারণত করে থাকে, এই পারি পার দুই পারি যাচ্ছিল, তাকে গুলি করার চেষ্টা করার আগে স্বর্ণা দাস অনুরোধ করেছে যে আইনগতভাবে আপনারা আমাদেরকে গ্রেফতার করেন, আমাদেরকে মারবেন না। তারপরও মেরেছে। সেইটাকে উল্টা রং দিয়ে কিন্তু এই হিন্দু সমাবেশে প্রচার করা হয়েছে, ভারতের পক্ষে কথা বলা হয়েছে। আজকে আমরা দেখছি ভারতে গিয়ে বাংলাদেশি একটা ভারত বিরোধী পোস্ট দেওয়ার কারণে ফেসবুকে
তার ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তাহলে বাংলাদেশে বসে যারা যেই সব তথাকথিত বাংলাদেশিরা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে এবং ভারতের পক্ষে ভারতের দালাল হয়ে বক্তব্য দিচ্ছে, তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা উচিত এবং করতে হবে। সুতরাং যেই জন্য কথাটা এগুলো টানলাম, তার মানে এই যে সামনে দুর্গাপূজা, আপনি কি অবাক হবেন? বাংলাদেশের জনগণ কি অবাক হবে? ভারতীয় গোয়েন্দা ঢুকে যদি ভারতের লোক দিয়েই ভারতের কোনো মন্দিরে বা হিন্দুদের উপর আক্রমণ করে, এটা খুবই স্বাভাবিক। আমরা গত 15টা বছর তারও আগে থেকে দেখছি এই সারা দক্ষিণ এশিয়াতে যত জঙ্গি কার্যক্রম হয় সেইটার পরিকল্পনা, প্রশিক্ষণ এবং তা কিন্তু এক্সিকিউশন করে ভারতের তত্ত্বাবধানে, প্রযোজনায় এবং পরিচালনায় এসব জঙ্গি কাজ হয়। এবং বাংলাদেশে গত 15টা বছর যত জঙ্গি কাজ হয়েছে সবকিছু ভারত এবং তথা স্বৈরাচারী শেখ হাসিনার তত্ত্বাবধানে হয়েছে। সুতরাং এই দুর্গা পূজাতেও একটা আক্রমণ হওয়ার, একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা অনেক বেশি। তাই আমি বলবো আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। শুধু চোখ কান খোলাই না, আমাদেরকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক সেই এলাকার মানুষ, কারণ এটা সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব না সারা বাংলাদেশের সব মন্দির পাহারা দেওয়া। আর পুলিশের জবাব সেটাই বলি যে সর্ষের মধ্যে ভূত। তো ঘরের শত্রু যখন বিভীষণ হয়, যখন পুলিশের মাঝখানে থাকে ভারতীয় এবং আওয়ামী, তখন তো পুলিশের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তাদেরকে আরো 50 বছর লাগবে বাংলাদেশের জনগণের সেই বিশ্বাস অর্জন করতে। তাই প্রত্যেকটা এলাকার জনগণকে, মুসলমানদেরকে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আছে বা দেশপ্রেমিক যারা আছে, সোজা কথা আমি আলাদা আলাদা করে বলার দরকার নেই, দেশপ্রেমিক বাংলাদেশি যারা সবার যার যার এলাকায় নিজ নিজ দায়িত্বে এই দুর্গাপূজার সময়, আগের থেকেই দুর্গাপূজার সময় আপনারা মন্দির বা হিন্দুদের যেসব প্রপার্টি আছে এগুলো আপনারা দেশের স্বার্থে পাহারা দিবেন, যেন কোনো দুর্ঘটনা তারা ঘটাতে না পারে এবং আবার উল্টা বাংলাদেশকে দোষী না করতে পারে এবং এই বর্তমান সরকারকে যেন তারা দায় চাপাতে না পারে। এবং সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন, তারা এমন একটা সময় গন্ডগোলটা ভারত করতে চাইবে এবং হাসিনার সন্ত্রাসী লীগের লোকজন, যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন, যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকবে, বাহ্যিক বা অন্য দেশের বিষয় নিয়ে তাদের সময় দেওয়ার মতো সময় ঠিক তাদের থাকবে না। আর যদি নির্বাচনে সরকার পরিবর্তন হয়, তাহলে যে এই যে ট্রান্সফারের এই সময়টা, এই যে ক্ষমতা হস্তান্তরের সময়টার মাঝখানেও কিন্তু তারা ব্যস্ত থাকবে। এই সময় এই সুযোগ নিতে পারে কিন্তু কি বলে এটাকে, এই ভারত এবং হাসিনা মিলে এই কি বলে ষড়যন্ত্রকারী দলগুলা। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রায় 1.5 মাস হলো অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে। তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড করছেন, কিন্তু সংস্কার কর্মকাণ্ডও করছেন, বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন, কিন্তু প্রতিদিনের দেশটাকে তো চালাতে হচ্ছে। এবং দেশ চালাতে যে বিষয়ে তাদের অযোগ্যতা অথবা খামতি মানুষের চোখে পড়ছে, তার মধ্যে প্রধান একটা বিষয় হলো ল অ্যান্ড অর্ডার, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারা। কিভাবে? যেমন ধরেন কোনো একটা অপরাধ সংঘটিত হলো, আপনি থানায় গেলেন অভিযোগ করতে, তারা অভিযোগটা লিখে রাখবে, কিন্তু তারা তেমন একটা তৎপরতা দেখাতে পারবে না। কেন পারবে না? না পারার কারণ হলো নানা ধরনের জটিলতায়, নানা ধরনের ঘটনা প্রবাহের কারণে পুলিশের মনোবল অনেকটাই ভেঙে গেছে। পুলিশ নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। দেখা গেছে কি অনেক থানায় ছাত্ররা যে সালিশি করছে, মানে কয়েকজন ইয়াং ছেলেরা যে মিছিল করে যাচ্ছে। এখন যেহেতু এই ছাত্র জনতার আন্দোলনের মুখে খোদ স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং সরকারের পক্ষ হয়ে পুলিশ ছাত্র জনতার বিরুদ্ধে লড়াইয়ের মতো করেছে, পুলিশের হাতে মারা গেছে, সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে পুলিশের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অনেক থানায় কিন্তু লুটপাটও হয়ে গেছে। কাজেই ছাত্ররা যেন এখন পাওয়ারফুল হয়ে উঠেছে। পাওয়ারফুল হোক, কোনো সমস্যা নাই, কিন্তু সবসময় তারা কি ন্যায় নীতির পক্ষেই তাদের ক্ষমতা দেখাতে পারছেন নাকি অন্য কিছু ঘটছে? তো এই সমস্ত কারণে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে নানা ধরনের প্রশ্ন মানুষের মধ্যে উঠেছে। আরও একটা বিষয় উঠেছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। চাঁদাবাজি বন্ধ না হয় এর নেতিবাচক প্রভাব কিন্তু দ্রব্যমূল্যের উপরেও পড়েছে। তো এগুলো কিভাবে কে কন্ট্রোল করবে? এরকম বাস্তবতায় আজ মঙ্গলবার, মানে গতকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা গুরুত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তটা হলো এই, ওনারা সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছেন। মানে সেনাবাহিনীর টহল কেবল দেবে না, আগে তেমন ছিল সেনাবাহিনীর টহল দিচ্ছে, গাড়ি নিয়ে
যাচ্ছে, দেখছে কি হয় না হয়, প্রয়োজনে তারা ছোট করবে। কিন্তু এখন তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, মানে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। তারা বিচার করতে পারবে তাৎক্ষণিকভাবে। সবাই পারবে না। এই আর্মির মধ্যে যিনি অফিসার থাকবেন, অফিসার র্যাঙ্কের যারা, সে যত ছোট অফিসার হোক না কেন, লেফটেন্যান্ট হলেও চলবে, যত ছোট অফিসারই হন, কিন্তু তাদের হাতে এক ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তারা তাৎক্ষণিকভাবে বিচার করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা ক্ষমতা, অনেক বড় একটা পরিবর্তন। দেশে কিন্তু ভারসাম্য জারি হয় নাই, বেসামরিক শাসকরাই দেশ চালাচ্ছেন। বাট তারাই তাদের প্রয়োজনে, মানে উদ্ভূত পরিস্থিতিতে, এখন যে একটা পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং সমস্ত সামগ্রিকভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, এক ধরনের নিরাপদ পরিবেশ আনার জন্য তারা এই নতুন একটা পরিবর্তন, একটা আদেশ তারা জারি করেছেন। সে আদেশে সেনাবাহিনীকে ফৌজদারি কার্যবিধির কিছু কিছু ধারায় আইন প্রয়োগ করার, অপরাধগুলি আমলে নিয়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ধারাগুলি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 64, 65, 83, 84, 86, 95(2), 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অপরাধগুলো। এখন এই ধারাগুলিতে কি আছে, আপনি যদি ফৌজদারি ধারাগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন। তবু আমি সংক্ষেপে একটু আপনাদেরকে কয়েকটা ধারার কথা বলি। যেমন 64, 65 ধারা অনেক কিছু আছে, মূল কথা হলো ওই ধারায় বলা হয়েছে তারা ইচ্ছা করে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে, এগুলো পরিষ্কার কথা। আরেকটা আছে যেমন 100 ধারা যেটা আছে, সেটা হলো যে কোনো জায়গায় তারা তল্লাশি করতে পারবে। 105-এও তাই বলা হয়েছে, যে কোনো একটা জায়গায় তারা তল্লাশি করতে পারবে। আপনার কাছে কোনো একটা পার্সেল আসলো, সেই পার্সেলটা তারা তল্লাশি করতে পারবে, তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে। আরেকটা হলো যদি কাউকে সন্দেহজনক পায়, এটা হলো আপনার ধরেন 109 নম্বর, 109, 110 এগুলো আর কি, এগুলো 107। এই ধারাগুলোতে বলা হয়েছে যদি কাউকে সে সন্দেহজনক পায়, ভবঘুরে পায়, তারা যদি মনে করে যে এই লোকগুলো কোনো রকম ঝামেলা করতে পারে, তাহলে তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে মুচুরাকে নিয়ে যেতে পারবে যে আমরা এটা করবো না, করলে আমরা শাস্তির মুখে পড়বো। আরেকটা গুরুত্বপূর্ণ হলো 127, 28 এবং 30। এটা কিন্তু 130, এই তিনটা, এই ধারাগুলি কিন্তু একটু মারাত্মক। মানে তাদের এখানে প্রয়োজনে তারা যদি মনে করে যে এখন গুলি চালাতে হবে, তাহলে তারাই অর্ডার দিতে পারবে। এই জন্য তাকে অন্য কোনো ম্যাজিস্ট্রেটের অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই এটা দিতে পারবে। আর 142 নম্বর ধারা বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে আজ্ঞা বা নিষেধাজ্ঞা, মানে হলো গিয়ে ধরেন এক জায়গায় একটা মিটিং আহ্বান করবে, তারা যদি মনে করে যে তারা যদি তদন্ত করে পায় যে এখানে মিটিংটা করলে একটা ঝামেলা হতে পারে, মারামারি হতে পারে, অথবা শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে, তাহলে তারা সেই মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে। আরও অনেকগুলো ধারা আমি বললাম না, কারণ ওগুলি এত ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট এই কয়টাই। তো এখান থেকে আমরা কি বুঝলাম, আসলে বিষয়টা কি? বিষয়টা হলো তাৎক্ষণিক অ্যাকশনে যাওয়া। এবং এই তাৎক্ষণিক অ্যাকশনে যাওয়ার বিষয়টা আমি মনে করি আমাদের দেশে এখন যে অবস্থায় উপনীত হয়েছে বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে আমরা যা দেখছি, সেখানে কিন্তু আমি মনে করি একটা ইতিবাচক পরিবর্তন আসবে। আমাদের যে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আছেন অধ্যাপক আসিফ নজরুল, তিনিও কিন্তু এই একই কথা বলেছেন যে উনি বলেছেন দেশে বর্তমানে কিছু কিছু এলাকায়, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের মতো কর্মকাণ্ড ঘটছে বলে সরকার লক্ষ্য করছে। উদ্ভূত পরিস্থিতির উন্নতি এবং অপতৎপরতা মোকাবেলার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। বাট ব্যাপারটা হলো এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, এই ক্ষমতাটা কিন্তু তাদের অনন্তকাল চলবে না। এটা দেওয়া হয়েছে মাত্র 60 দিনের জন্য, মানে 2 মাসের জন্য। তারা সরকার আশা করছেন 2 মাসের মধ্যে পরিস্থিতি তাদের অনুকূলে চলে আসবে, এবং অনুকূলে চলে আসলে তখন তারা এটা উগ্র করে নেবে। এটা হলো বইয়ের ভাষা, এটা হলো মানে সরকারি ভাষ্য। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন মেজর দেলোয়ার হোসেন তিনি কি বললেন। এখন আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন। সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা প্রয়োগ করার অধিকার দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে যে বিচারিক ক্ষমতা দেওয়া হলো, এটা নিয়ে আপনাদের আসলে কি বলার রয়েছে? এখন থেকে সেনাবাহিনী তারা নিজেরা এই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে। আর সারা দেশে আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দেশের আইন শৃঙ্খলা এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। দেশে ডাকাতি হচ্ছে, মারামারি হচ্ছে, খুন খারাপি হচ্ছে। এই সমস্ত নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে। 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।
দেখা যাক তারা কিভাবে এই দায়িত্বটা পালন করে, কতটা সঠিকভাবে তারা এই বিচার কার্যক্রম চালায়, আমরা সেটাই দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।